বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিন শেয়ার করলাম। 9 নম্বর অধ্যায় 2 নম্বর ফরম্যাট প্রবলেম নাম্বার 18। এই অঙ্কটা এসেছে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে 7 কলেজে 17 সালে অঙ্কটা এসেছে। আচ্ছা, এখানে বলা আছে ডিউরিং দ্য মান্থ অফ জুন মাসে প্লাস পয়েন্ট একটা পয়েন্টের নাম, এটা এই প্রতিষ্ঠানের নাম। প্লাস পয়েন্ট হ্যাড ক্যাশ সেল, নগদে বিক্রি করেছিল 2,34,000 টাকা, এন্ড ক্রেডিট সেল এবং বাকিতে বিক্রি করেছিল 1,37,000 টাকা। বোথ অফ হুইচ উভয় বিক্রয়ের মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্ত আছে the 6% sale tax that must be remitted to the tax authority by জুলাই 15। আচ্ছা, বলছে যে এই দুইটা বিক্রয়ের মধ্যে 6% সেল ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। আমরা জানি সেল হচ্ছে 100%, আর সেই সাথে যদি ট্যাক্স থাকে তাহলে সেটা 100 এর সাথে যোগ করতে হয়। তাহলে 106% সমান কিন্তু 2,34,000 এবং 1,37,000। এর মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। এখন ট্যাক্সটা আমরা ক্যালকুলেশন করে নেব। কিভাবে ক্যালকুলেশন করব? এই 2,34,000 কে 106 দিয়ে ভাগ করে যদি 6 দিয়ে গুণ করে ট্যাক্স পাওয়া যাবে, আর 100 দিয়ে গুণ করলে সেল পাওয়া যাবে, এইভাবে। আচ্ছা, পরের সেন্টেন্সটা বলা হচ্ছে সেলস ট্যাক্স অন জুন মাসে সেলস ওয়ার লাম্পড উইথ দ্য সেলস প্রাইস এন্ড রেকর্ডেড অ্যাজ এ ক্রেডিট টু দ্য সেলস রেভিনিউ অ্যাকাউন্ট। ও, এটা হচ্ছে সেলস রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট হিসেবে দেখানো হয়েছে। ওটা ওই সেন্টেন্সের সাথেই দেওয়া হবে। ডিউরিং দ্য মান্থ অফ জুলাই, এবার জুলাই মাসে প্লাস পয়েন্ট আপ নিউ ক্যাশ রেজিস্টার that rings up the sale and 6% sale tax। আবার বিক্রি করেছে সেল ট্যাক্স কত? 6% এ। the register total for July wire cash sale 2,20,000 and credit sale 1,10,000 টাকা। আচ্ছা, the related sale tax is not due to be paid until the August 15। আগস্টের আগে আর ওই ট্যাক্সটা প্রদান করা লাগবে না। prepare the journal entry to record the June sale। জুন সেল জাবেদা করতে হবে at জুন মাসের 30 তারিখে, assuming the total sales for June are recorded জুন মাসের 30 তারিখে। মনে করতে হবে এটা জুন মাসের 30 তারিখে রেকর্ড হবে। তাহলে প্রথমে আমরা জাবেদা করি জুন মাসের 30 তারিখে ক্যাশ ডেবিট 2,34,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1,37,000 টাকা বিক্রি হয়েছিল যেটা। এবার সেল ক্রেডিট আমরা লিখলাম সরাসরি কত? 3,71,000 টাকা। এবার ওইটারই আমরা এক নম্বরে এ নম্বরের আমাদের জাবেদা হলো, তাহলে সেল ক্রেডিট কত টাকা দূরে যোগ করে 3,71,000। আচ্ছা, এরপরে বিতে বলছে কি? বিতে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি দ্যাট শুড বি রেকর্ডেড টু ফেয়ারলি প্রেজেন্ট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট এট জুন 30। অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। তাহলে অ্যাডজাস্টিং এর মধ্যে আমাদের সেল ট্যাক্সটা আলাদা করতে হবে। তাহলে সেল উপরে যেটা লিখেছিলাম সেল ক্রেডিট, এর মধ্যে কত টাকা ছিল ট্যাক্স আমরা হিসাব করলাম যে প্রথমে এখানে আমাদের টোটাল মিলে 3,71,000, আর এবার 106 দিয়ে ভাগ করলাম কি জন্য? ওই যে 6% সেল ট্যাক্স ছিল, 106 দিয়ে ভাগ করে দেখলাম, দেখেন কত আসে? 3,50,000। তাহলে আসলে ট্যাক্সের পরিমাণ কত? 21,000। একবারে বের করেছি আর কি। এখন আমরা অ্যাডজাস্ট করতেছি সেল ডেবিট আর সেল ট্যাক্স পেবল ক্রেডিট 21,000 টাকা। এটা স্যার বইয়ে 1.06 দেওয়া আছে যে স্যার। হ্যাঁ, 1.06 মানে 6%। এই 106 মানে ওই যে 1.06। যদি আমি 106 বলি তাহলে পার্সেন্ট দিতে হবে, আর 1.06 দিলে আর পার্সেন্ট দেওয়া লাগবে না। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। আমরা এটা বুঝতে পারছি। তাহলে বি নম্বর অ্যাডজাস্ট হয়ে গেল। সি নম্বর সে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য রেমিটেন্স অফ দ্য সেল ট্যাক্স জুন 12। আচ্ছা, এখন সেল ট্যাক্স পেবেল এটা আমাদের ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট লিখলাম জুলাই 12। সেল ট্যাক্স পেবেল ডেবিট 21,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, এখন এই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করলাম কেন? আমরা প্রথমেই জুন মাসের 30 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করেছিলাম, ওর মধ্যে এই সেল ট্যাক্সটা অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা এখন কি করলাম? সেল ট্যাক্স পেবেল ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 21,000 টাকা, 21,000 টাকার ট্যাক্সের হিসেবে দেখা দিলাম।
সি নম্বরে আরেকটা আইটেম ডি আছে এখানে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য জুলাই সেল। জুলাই মাসের শুধু সেল হিসাবে জার্নাল করতে হবে। তাহলে জুলাই মাসে আবার নতুন করে সেল করেছিলাম ক্যাশ সেল 2,20,000। আচ্ছা, এখন ক্যাশ সেলের মধ্যে আমাদের ট্যাক্স প্লাস করে নিতে হবে, টু বি প্লাস। তাহলে 100 হচ্ছে আমাদের 100% হলো সেল, আর ট্যাক্স হচ্ছে 6%, মানে 106%। 106% না করে আমি এভাবে লিখে দিচ্ছি যে 1.06 গুণ করলে কত হয়? 2,33,200 টাকা। এটা হচ্ছে ক্যাশ ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল, ওখানে ছিল 1,10,000। 1,10,000 গুণন 1.06 গুণ করলে কত আসে? 1,16,600। এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। এবার আসি ক্রেডিট করব, সেল ক্রেডিট 3,30,000 আর সেল ট্যাক্স পেবেল পার্থক্য করে দেখা গেল 19,800 টাকা। কিসের পার্থক্য? এই যে 2,33,200 আর 1,16,600 এই দুটো যোগ করে 3,30,000 যে আমরা বিক্রি করেছিলাম ওইটা বাদ দিলাম, দেওয়ার পরে তাহলে সেল ট্যাক্স পেবেল কত? 19,800। এটা আমরা অন্যভাবে বলতে পারি, এটা এইভাবে বলা যায় যে 3,30,000 এর উপরে 6% গুণ, তাও কিন্তু চলে আসবে। এটা 6% গুণ করলেও 19,800 চলে আসবে। যাই হোক, এটা ছিল আমাদের উইথ প্রিভিয়াস ব্যালেন্স। আচ্ছা, এখানে একটা দাগ দিচ্ছে কেন কে? রিপন হোসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রুবেল? স্যার এই যে 21,000 টাকা স্যার, হ্যাঁ 21,000 টাকা এটা মানে অ্যাকাউন্ট রিসিভেবল কে দিলাম কেন আমরা? আসলে আমরা যখন এখানে স্যার ক্যাশ হয়ে তো মানে দেওয়া উচিত, কারণ ওই মানে ক্যাশের ভিতরে কিছু ছিল তাই, মানে আমাদের এটা হচ্ছে প্রাপ্য কমাই দিতে হবে। তো প্রাপ্য হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা ওই অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা কমাই দিয়ে 21,000 টাকা ট্রিটমেন্ট দিলাম, যে সেল ট্যাক্স পেবল ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ওই প্রাপ্য হিসাব থেকে আমরা অ্যাডজাস্ট করতেছি। ভবিষ্যতে আমরা এটা দিয়ে দেবো, কিন্তু মানে এটা আমরা দেনাদার দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, ক্যাশে দিলাম না। টু রেকর্ড দ্য পেমেন্ট অফ সেল ট্যাক্স কালেক্টেড ইন জুন, ওই দেনাদারের কাছে আদায় করবো আর সেখান থেকে পেড করে দেবো, এই জন্য ওইটা লেখা হয়েছিল। আচ্ছা, আরেকটা নাম্বার কত যেন বলেছিলেন রুবেল? রুবেল সাহেব মনে আছে? 19। ও 19, ন্যাশনাল কোম্পানি সেলস। আচ্ছা, এখানে বলছে দ্য কোম্পানি অলসো অফার ইট দ্য, কি লিখেছে, কাস্টমার এ 2 ইয়ার ওয়ারেন্টি। এটা ওয়ারেন্টির আন্ডারে বিক্রি হয়েছিল। ডিউরিং 2012 কোম্পানি সোল্ড 15,000 ওয়ারেন্টি কন্ট্রাক্ট এট 99 টাকা ইচ। দ্য কোম্পানি স্পেন্ড, ব্যয় হয়েছিল 1,80,000 টাকা সার্ভিসিং ওয়ারেন্টি ডিউরিং 2012, and it is estimated that an additional 9 লক্ষ টাকা will be spent in the future to service the warranty। ভবিষ্যতে ওয়ারেন্টি সার্ভিস দিবে। আচ্ছা, ছোট একটা অঙ্ক, কিন্তু কি বলেছে আমাদেরকে রিকোয়ারমেন্টে? দ্য সেল অফ দ্য কন্ট্রাক্ট, প্রথমে কন্ট্রাক্ট আমরা সেল করেছি, এটা জাবেদা দিতে হবে। কত ইউনিট বিক্রি করেছিলাম? 15,000। কত টাকা? 99 টাকা করে দাম। তাহলে কত হয় গুণ করলে? 14,85,000 টাকা ক্যাশ ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা কি লিখেছে? আন্ডার ওয়ারেন্টি রেভিনিউ। তাহলে এটা কি লিখলাম? সেলস কন্ট্রাক্টে আমরা ওয়ারেন্টি কন্ট্রাক্ট 99 টাকা এসে। ও আচ্ছা আচ্ছা, মিস্টেক। হ্যাঁ, উত্তরটা ঠিক আছে। এখানে বলছিল কি সোল্ড 15,000, ওয়ারেন্টি কন্ট্রাক্ট এট 99 টাকা। এটা কিন্তু মূল্য না 99, এটা হচ্ছে ওয়ারেন্টি, প্রতি ইউনিটে ওয়ারেন্টি খরচ 99 টাকা। তাই আমরা লিখলাম ক্যাশ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। আসলে ওয়ারেন্টি জিনিসটা আমরা অনেকেই এখনো ক্লিয়ার বুঝি না, যে ওয়ারেন্টি কিন্তু কোম্পানির একটা খরচ না। যদিও কোম্পানি বলে যে আমরা ওয়ারেন্টি দেবো, 1 বছর ওয়ারেন্টি আছে, 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা খরচটা পে করে দেবো। আসলে এই ওয়ারেন্টিটা কিন্তু কোম্পানি ওই মূল্যের সাথে যোগ করে তারপরে বিক্রি করে, তাহলে কোম্পানির জন্য কি হয়? এটা ইনকাম হয়ে যায়। তাহলে 15,000 ইউনিট, প্রত্যেকটা ইউনিটের ভিতরে লোড দিয়েছে 99 টাকা করে, তাহলে ওয়ারেন্টি রেভিনিউ হয়েছে না? তাহলে কোম্পানির জন্য এটা বাড়তি ইনকাম, এই জন্য ক্যাশ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। স্যার আন দিচ্ছেন মানে অনুপার্জিত।
হ্যাঁ, অনুপার্জিত এখন উপার্জন হয়নি। এখন দেখা যাচ্ছে এই যে আমরা বিক্রি করে রেভিনিউ করলাম, এই টাকাটা কিন্তু এরপরে তো আবার খরচ হবে। ওয়ারেন্টি তো আয় হয়ে গেল, এবার এখান থেকে খরচ হবে। এই জন্য আমরা এরপরে ট্রিটমেন্ট দেবো। দ্য স্পেন্ড ব্যয় হয়েছিল কত? 1,80,000। দ্য ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ইনভেন্টরি ইটিসি হাবিজাবি ক্যারিড। এখন ইনভেন্টরি কেন লিখলাম? কারণ ওয়ারেন্টি যখন আমরা খরচ করি তখন আমাদের কারবার থেকে কিছু পার্টস পাতি রিপ্লেস করা হয়, তো ওইটাকে বলা হয় ইনভেন্টরি ইটিসি হাবিজাবি। আরো কিছু খরচ যা হয়েছে এই স্পেন্ড হয়েছিল কত? 1,80,000 টাকা। এটা আমরা দাবেদা দিয়ে দিলাম। এখন 14,85,000 টাকা থেকে 1,80,000 টাকা ব্যয় হয়ে গেছে। দেখ সি নম্বরে বলছে দা কিটা রিকগনাইজেশন অফ ওয়ারেন্টি রেভিনিউ। ওয়ারেন্টি রেভিনিউ এখন আমাদের হিসাব করে দেখাতে হবে যে আসলে প্রকৃতপক্ষে রেভিনিউ আরো হতে পারে কত। আচ্ছা, আমরা এটা হিসাব করে দেখাইছি 14,85,000, সেখান থেকে ব্যয় হয়েছে মাত্র 1,80,000। তাহলে 14,75,000 ভাগ এখনো হাতে আছে, বিয়োগ করলে আসে আমাদের কত? 10,80,000 আসে নাকি 10,80,000 1,00,000? এখানে আরেকটা কথা আছে, নিচে আরেকটা সেন্টেন্সটা পড়া হয়নি যে it is estimated that the additional 9 লক্ষ টাকা will be spent in the future to সার্ভিস। আর ভবিষ্যতে এখনো পর্যন্ত আশা করা হচ্ছে 9 লক্ষ টাকা ব্যয় হবে, আর 1,80,000 টাকা ব্যয় হয়ে গেছে। তাহলে যোগ করলে হয় 10,80,000 টাকা। আমরা কিন্তু ওয়ারেন্টি রেভিনিউ করেছিলাম 14,85,000, সেখান থেকে 10,80,000 টাকা যদি ব্যয় হয়ে যায় প্রকৃতপক্ষে, তাহলে আমাদের এখানে লাভ হয়েছে কত টাকা? তো আমরা এইভাবে লিখলাম 14,85,000 ভাগ 10,80,000 গুণ এর মধ্যে আমাদের অলরেডি ঘটে গেছে কত? 1,80,000। গুণ 1,80,000 দিলে কত আসে হিসাব করে? 2,47,500। কি ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছে তো? এই 10,80,000 কিন্তু ভাগ আগে দিলেও হবে পরে দিলেও হবে, এটা কোনো সমস্যা না। গুণ ভাগ একটা আগে পরে দিলে কোনো ব্যাপার নেই। তার মানে আমাদের এখনো পর্যন্ত আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ কত টাকা? 2,47,500। অ্যাকচুয়ালি রেভিনিউ হবে 2,47,500 টাকা, হিসাব করে পাইলাম। তা জাবেদা করেছি আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট আর ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। রুবেল কি এটা বুঝতে পারছে ক্যালকুলেশনটা? জি স্যার। আলহামদুলিল্লাহ, এটা একটু ইয়ে ছিল। যাক, অঙ্কটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু আসতে পারে। 3টা রিকোয়ারমেন্ট আছে, এটা 4 মার্কের জন্য দিবে। এই দুইটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এটা ছিল কত সাল? 16, 17 সাল, আর এটা হচ্ছে 14 সাল। স্যার 16, 17 দেখাইছিলেন? হ্যাঁ, এটা দেখালাম যে একটু আগে। আর এটা হ্যাঁ 16 না, এর আগে আর কিছু দেখায়নি? 16, 17 দেখায়নি? স্যার 16, 17 দুইটা অল্প অল্প সমস্যা। ওইটা তো কতদিনই দেখছিলাম মনে হয়, নাকি? আবিদ এন্টারপ্রাইজ ধার অল্প করেছিল। অল্প সমস্যা দ্বিতীয় জাবেদা। হ্যাঁ, বলছে আবিদ এন্টারপ্রাইজ ধার করেছিল 50,000 টাকা 1 নভেম্বর 1 তারিখে 2014 সালে বাই সাইনে 51,125 টাকার বিল। তার মানে আসলে বিলটা কিন্তু 50,000 টাকার, কিন্তু ওখানে পরিশোধ করতে হবে মেয়াদ শেষে 51,125 টাকা। তাহলে 1,125 টাকা হচ্ছে সুদের টাকা দিতে হবে, লাভের টাকা। 3 মান্থ জিরো ইন্টারেস্ট বেয়ারিং, এটা হচ্ছে জিরো কুপন বন্ড বলা হয়। তাহলে আমাদের এখানে ব্যয় হবে 1,125 টাকা, এটা খরচ হবে। এখন বলছে জার্নালাইজ এন্ট্রি, জার্নাল এন্ট্রি দিতে নভেম্বরের 1 তারিখে। নভেম্বরের 1 তারিখে ইস্যু করেছিলাম, তার জন্য যাবে দা ক্যাশ ডেবিট আর ডিসকাউন্ট অন নোট পেবল ডেবিট আর নোট পেবল ক্রেডিট। 51,125 টাকা নোটে আমরা পেয়েছি মাত্র 50,000 টাকা, আর বাকিটা আমাদের দায়বদ্ধ থাকবে ডিসকাউন্ট নামে। 2 নম্বর বলছে অ্যাডজাস্টিং জার্নাল এট ডিসেম্বর। এখন নভেম্বর থেকে শুরু হয়েছে, আবার 3 মাস মেয়াদি, 3 মাসের জন্য 1,125 টাকা। তো আমাদের অ্যাডজাস্টিং করতে হবে ডিসেম্বরের 31, তাহলে অতিবাহিত হয়েছে মাত্র 2 মাস, নভেম্বর আর ডিসেম্বর। এখন এই 2 মাসের জন্য আমাদের কত হবে? তাই 2 মাসের হিসাবটা করলাম, 1,125 ভাগ 3 গুণ 2। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট
আর ডিসকাউন্ট অন নোট পেবল ক্যারিড, ওই যেটা ডেবিট করা ছিল ডিসকাউন্ট অন নোট পেবল ওইটা এখন ক্রেডিট করলাম। ক্লিয়ার? কয় মাসের হিসাব? 2 মাসের হিসাব। আর 1 মাস থেকে গেল, সেই 1 মাসটা লাস্টে এখানে এসে বলছে অ্যাডজাস্টিং জার্নাল, জার্নাল এট ফেব্রুয়ারি 1। এবার কিন্তু আমাদের সেই লাস্ট মান্থ, আবার টাকাও দিয়ে দিতে হবে ওই দিন। প্রথমে 1 মাসের আমরা হিসাব করলাম, ফেব্রুয়ারি যে সুদ যেটা 1 মাসের বাকি ছিল, ইন্টারেস্ট ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ক্রেডিট 375 টাকা। এর পরক্ষণে আমরা টাকা দিয়ে দেব। টাকা দিলে কি হবে? নোট পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কি সহজ আছে না? অনেক ইজি তো এটা। স্যার হ্যাঁ, মানে এখানে ডিসকাউন্ট অন নোট পেয়েবল এই নামটা হইছে কি স্যার সুদ জিরো কুপন বন্ড থাকার কারণে? হ্যাঁ, জিরো কুপনের জন্য। কারণ কি জিরো কুপনের তো আসলে কুপন রেট থাকে না, সুদের হার থাকে না। এটা কথাবার্তার মাধ্যমে আর কি আমাদের হিসাব করতে হয়। যেমন দেখা যাচ্ছে 51,125 টাকার বিল, কিন্তু আমাকে দিচ্ছে মাত্র 50,000, তাহলে আর বাকি টাকাটা আমাদের দিচ্ছে না। পরিশোধ করার তো আমার, পরিশোধ করার সময় তো আমার পরিশোধ করতে হবে 51,000, তাহলে আমার এই বাড়তি টাকাটা যেটা, এটা তো আমার কাছ থেকে সে কেটে নিচ্ছে। এটা কি বাবদ কেটে নিচ্ছে? সে আবার সুদ খায় না, সে বলছে আমি সুদ খাই না, তাহলে তাকে কি বলতে হবে? ডিসকাউন্ট অন নোট পেবল বলতে হবে। আবার এটা আবার জায়েজ আছে, এটা আবার শরিয়াতে জায়েজ আছে কি জানো? মানে এটা আমি শরিয়াত অনুযায়ী বলবো না, কারণ আমার মাওলানারা খাপবে। সেটা হচ্ছে যে এইটা মূলত কথাবার্তার মাধ্যমে সেল পয়েন্ট। সেল পয়েন্ট কাকে বলা হয়? এখানে বিক্রেতা এবং ক্রেতা উভয় এগ্রিমেন্টে, উভয় এগ্রি হয় যে পয়েন্টে, সেটাকে সেল পয়েন্ট বলা হয়। তো আমি বললাম যে আমার এই বিলের দাম 51,125 টাকা, কিন্তু আমি এটা এখন তোমাকে দেবো মাত্র 50,000 টাকা। তুমি কি কিনবে? পরিশোধ করার সময় 3 মাস পরে কিন্তু আমার এই টাকাই দেওয়া লাগবে। তখন তুমি নিজে নিজেই কি করবে? এটা কিনবে কিনা সিদ্ধান্ত নেবে। তখন বলে না, 51,125 টাকা তো, এক কাজ করেন আপনি 50,000 টাকা না, আবার আরো একটু বেশি দেন, আমারে 50,500 টাকা দেন। তখন সে বলে না না না, আমি এটা রাজি না, আরেকজনের কাছে ব্যস্ত দরকার। এই যে ক্রয় বিক্রয় করা হয় বার্গেনিং এর মাধ্যমে, এই জন্য এটা আর কি কোনো সুদের মাধ্যমে যায় না। যাই হোক, জিরো কুপন বন্ডটা আমরা সুদের পরে ধরি না, এটা মানে কথাবার্তার মাধ্যমে এটা হিসাব কিতাব হয়। তো এটা আমরা বুঝতে পারছি মনে হয়, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা বোঝা গেছে। তবে যখন আমরা খাতা কলমে আবার হিসাব, স্যার লাস্ট অঙ্ক 17 শেষে যাও দাঁড়া। 17 এর আবার সি, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি এট ম্যাচুরিটি হুইচ ইজ অন নভেম্বর 30, 2015। এটা আবার ম্যাচুরিটি ছিল কয় মাস? তাহলে 6 মাস। আচ্ছা, জুন মাসের 1 তারিখে যদি হয় 6 মাস মেয়াদি, তাহলে তো নভেম্বরের 30 তারিখেই যে এই মেয়াদ শেষ হয়ে যায়, ঠিক না? তো নভেম্বরে যদি মেয়াদ শেষ হয়ে যায়, ওই দিন আমাদের পরিশোধ করে দিতে হবে। এই এটা আবার কিন্তু কুপন রেট আছে 10%। তাহলে অরিজিনালি বন্ডের দাম 50,000, তার সাথে আবার সুদ সহ পেইড করতে হবে। তাহলে নোট পেবল ডেবিট 50,000, 50,000 5,000 স্যার। অঙ্কের ভিতর কি 5,000 না 50,000 দেখলাম? স্যার নোট পেবল 5,000, আবার এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আবার 50,000 এর পরে 10% কাটছে স্যার। তাহলে ওইখানে আমরা টাইপিং এ ভুল হইছে স্যার। এখানে একটু টাইপে ভুল হয়েছে, একটু মারাত্মক ভুল হয়ে গেছে। এখানে হবে 50, আর এখানে ইন্টারেস্ট পেবল 417 ঠিক আছে। ইন্টারেস্ট এক্সপেন্সেস এটা হিসাব করে আছে, এটাও ঠিক আছে। তাহলে 50 আর 52, এখানে ক্যাশ হবে কত? নোট পেবল 50,000 হবে স্যার। হ্যাঁ, নোট পেবল ঠিক থাকবে, নোট পেবল 50,000ই থাকবে। আর ইন্টারেস্ট পেবল এটা 417 ঠিক আছে। আর ইন্টারেস্ট হিসাব করে 2,000 টাকা হয়েছে, এটাও ঠিক আছে। এখন আমাদের যোগ করলে কত হয়? 52,517 যোগ 417, হ্যাঁ 52,500 হয়। 52,500, এটা ভুল ছিল। ওকে স্যার এখানে মানে জাবেদাটা মানে ইন্টারেস্ট পেয়েবল আর ইন্টারেস্ট এক্সপেন্স স্যার মানে দুইটা মানে ডেবিট হলো। হ্যাঁ, দুইটা আমরা ডেবিট করলাম কেন? কারণ কি আমাদের এখানে একটা জুন মাসের 30 তারিখে একটা পেবেল ছিল ক্রেডিট, ওইটা হিসাব করা হয়েছিল 1 মাসের, ওই 1 মাসেরটা পেবেল আজকে ডেবিট হবে। এটা সেই 1 মাস, ওই যে আগের যে জাবেদা ছিল ওইটা। আর এরপরে জুন মাসের পরের থেকে আমাদের আরো 5 মাস হয়েছে, সেই 5 মাসেরটা এখন আমরা খরচ দেখাবো। এটা তো পেবেল করবো না, এখন তো রানিং হিসাব করতেছি। তো রানিং হিসাব করার সময় কি করতে হয়? এক্সপেন্স লিখতে হয়।
তো সেইটা ইন্টারেস্ট এক্সপেন্সেস 5 মাস, এই 5 মাস আর ওই 1 মাস মিলে 6 মাস, 6 মাসের যা সুদ হয়েছে তাতে আছে 2500 টাকা, 2500 টাকা আর ওই 50,000 মিলে 52,500 টাকা। আলহামদুলিল্লাহ, আশা করি বোঝা গেছে, তাই না? জি ইনশাআল্লাহ। স্যার, ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার এগুলো আমাদের কারেকশন হলো, অনেক সুন্দর হলো, কারণ এটা ভুল ছিল, আমিও খেয়াল করিনি। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মনে হয় সব কমপ্লিট, আর কোনো সমস্যা নেই নাকি? জি না স্যার। গত ক্লাসে এটা কিন্তু সমাধান হয়ে যেত, কিন্তু আমি ওই যে ব্যস্ত থাকার কারণে ওইটা গত ক্লাসে আর সমাধান করতে পারলাম না। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত আপনারা 18 সাল পর্যন্ত সব দেখে আসবেন, আর 19 সালে এখনো পর্যন্ত 19 সালের প্রশ্ন পরীক্ষা কিন্তু সংগঠিত হয়েছে, আমাদের বইয়ের পিছনে দেখবেন 19 সালের প্রশ্ন সলভ করা আছে। যদিও পরীক্ষা হওয়ার আগেই বই ছাপানো হয়ে গেছিল, কিন্তু তারপরে এই পরীক্ষাটা হয়েছে 19 সালে, সেই প্রশ্নটা প্রত্যেকটা বইয়ের পিছনে দেওয়া আছে সলভ করে, আর 18 সাল পর্যন্ত আমি এখানে দিয়ে দিছি। তাহলে বোঝা যাচ্ছে এই 9 নম্বর অধ্যায় থেকে প্রতি বছরে একটা করে অঙ্ক 2 নম্বর ফরম্যাট থেকে টাস্ক করে। তো আলহামদুলিল্লাহ 2 নম্বর এটা আমরা শেষ করলাম। এবার আসছি আমরা 10 সাল, এই 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায় আসবো ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, ন্যায্য মূল্য পরিমাপ। 10 নম্বর অধ্যায়, এটা খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলো আমি এখানে ভাগ করেছি মোট 6টা ফরম্যাটে। আর এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই সহজ, আর সবাই পারবে, কারণ থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করছিলাম, ওই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ডিভিডেন্ড পলিসি ছিল 4 নম্বর অধ্যায়তে, মনে আছে? ওই 4 নম্বর অধ্যায় সেম ওই অধ্যায়টাই এখানে দেওয়া হয়েছে, যেমন অল্টার মডেল, গর্ডন মডেল, এমএম মডেল, ডিভিডেন্ড ডিসিশন, শেয়ার রিপারচেজ, আর স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, আর রিভার্স স্টক স্প্লিট। আমাদের বই যাদের কাছে ছিল থার্ড ইয়ারে তাদের জন্য অনেক সহজ হবে, কারণ অন্যরা যাদের কাছে আমাদের বই ছিল না তারা কিন্তু এই ডিভিডেন্ড ডিসিশন সম্পর্কে জানে না, শেয়ার রিপারচেজ সম্পর্কে জানে না, তারা হয়তো বা অল্টার মডেল, গর্ডন মডেল, এমএম মডেল এই তিনটা হয়তো বা বুঝতে পারবে, বাকিগুলো অনেকে জানবে না, কারণ সব ফরম্যাট তারা পায়নি থার্ড ইয়ারের বইতে, সব ফরম্যাটের অঙ্ক তারা পায়নি। এখন আসি অল্টার মডেল, এটার সূত্র তো অনেক সহজ, এখান থেকে দুটো রিকোয়ারমেন্ট হয়। একটা রিকোয়ারমেন্ট হলো মার্কেট প্রাইস পার শেয়ার কারেন্ট ইয়ার, আরেকটা রিকোয়ারমেন্ট হলো ভ্যালু অফ দ্য ফার্ম। এই দুইটা রিকোয়ারমেন্টের জন্য দুটো সূত্র। আচ্ছা, এখানে আবার অল্টারের একটা কাম্য আছে। কাম্যটা কি? প্রত্যাশাটা হলো এরকম যে আসলে ম্যাক্সিমাম ওয়েলথ ইজ, এখানে ম্যাক্সিমাম ওয়েলথ বলতে যে আসলে সম্পদ সর্বোচ্চকরণটাই আসলে তার উদ্দেশ্য। সম্পদ সর্বোচ্চকরণ করার এরকম কাজ যে কোম্পানি যদি গ্রোথ হয়, অর্থাৎ অ্যাগ্রেসিভ কোম্পানি হয়, ভালো ইনকাম করে, তাহলে সেই ধরনের কোম্পানির থেকে লভ্যাংশ না উঠানো ভালো। আর যদি কোম্পানি আয় এবং ব্যয় সমান হয়ে যায়, তাহলে 50% লভ্যাংশ উঠাবে আর 50% ইনভেস্ট করবে পুনরায় অন্য একটা শাখায়। আর যদি কোম্পানির আয় কম ব্যয় বেশি হয়, তাহলে সমস্তটাই যা লাভ হয়েছে ওটাই লভ্যাংশ হিসেবে নিয়ে চলে যেতে হবে, ওখানে কোনো কিছু টাকা রাখা যাবে না। তাহলে অ্যাগ্রেসিভ কোম্পানিতে লভ্যাংশ না দিয়ে এটা পুনরায় আরো ইনভেস্ট করতে হবে, এটা হচ্ছে কাম্য। তো আমি একটু বুঝাই। ডিভিডেন্ড জিরো কখন? when r greater than k, যখন r এর মান মানে রিটার্নের মান বেশি হবে তখন এটা অ্যাগ্রেসিভ হবে, তার মানে এটা ভালো কোম্পানি, এটা আমাদের ডিভিডেন্ড জিরো দিতে হবে। আচ্ছা, এরপরে যদি আর এর মান এবং কে এর মান সমান হয়ে যায়, তাহলে এটা সাধারণ কোম্পানি, এক্ষেত্রে 50% ডিভিডেন্ড প্রদান করতে হবে আর 50% ইনভেস্ট করতে হবে। আচ্ছা, এরপরে আছে যদি আর এর মান ছোট হয়, কে এর মান বড় হয়, তাহলে এটা পতনশীল কোম্পানি, এই কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ 100% দিতে হবে। এটা যখন অঙ্ক করার সময় এগুলো আরো বেশি বোঝাবো। এখন আমরা 1 নম্বর ফরম্যাটে চলে আসি। আমাদের বইয়ের 1 নম্বর প্রবলেম, the following data related to the নোভা কোম্পানি লিমিটেড আর্নিং পার শেয়ার 20 টাকা, ক্যাপিটালাইজেশন রেট কে এর মান 15%, পে আউট রেশিও যাকে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও 20% এবং 5%, দুইটা রেট বলেছে। নাম্বার অফ শেয়ার 10,000। ইফ দা ইন্টারনাল রেট অফ রিটার্ন, যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন আর এর মান 18% হয় এন্ড 15% হয়, কয়টা রেট? দুইটা। একবার 18% ধরে আমরা দুইটা অঙ্ক করব, আবার 15% ধরে আরো দুইটা অঙ্ক করব,
কারণ ডিভিডেন্ড তো দুইবার দেওয়া রয়েছে। তাহলে 18% ধরে এই দুইটা অঙ্ক করবো, আবার 15% ধরে দুইটা করবো, মোট 4টা অঙ্ক হবে এখানে। এবার বলছে রিকোয়ারমেন্ট ডিটারমাইন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার অল্টার মডেল। অল্টার মডেলের নিয়ম অনুযায়ী মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করতে হবে, এন্ড অলসো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, আর ভ্যালু অফ দ্য ফার্মও নির্ণয় করতে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এবার আসি। প্রথমে মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করার জন্য আমরা সূত্র শিখেছি, উই নো দ্যাট, আমরা জানি। আচ্ছা, আমি এখানে লিখে দিছি যে হোয়েন ডিভিডেন্ড 20%, 20%-এ 18 আর 15% দুটো অঙ্ক করব, আবার 5% ডিভিডেন্ডে আরো দুটো অঙ্ক করব, এভাবে। ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার P0 হোয়েন আর এর মান 18, উই নো দ্যাট, আমরা জানি ডিভিডেন্ড প্লাস আর্নিং মাইনাস ডিভিডেন্ড উপরে আর বাই কে হোল ডিভাইডেড বাই কে। হিয়ার এখানে আর্নিং 20 টাকা, ডিভিডেন্ড 20 টাকার 20% 60 টাকা, কে এর মান 15%, আর এর মান 18%। মানগুলো বের করে সব বসালাম, পোস্টিং দিয়ে অ্যাপ্লাই করলাম, 154 টাকা 67 পয়সা आंसर হয়েছে। এটা কিন্তু 18% এর ক্ষেত্রে। এবার আসি, আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান নাম্বার অফ শেয়ার ইনটু মার্কেট প্রাইস পার শেয়ার। নাম্বার অফ শেয়ার 10,000, মার্কেট প্রাইস পার শেয়ার 154 টাকা 67 পয়সা, গুণ করলে আসে 15,46,700 টাকা। ক্লিয়ার? তাহলে দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু হয়ে গেল, ভ্যালু অফ দ্য ফার্ম আর মার্কেট প্রাইস পার শেয়ার। 2 নম্বর, ক্যালকুলেশন অফ দ্য মার্কেট প্রাইস পার শেয়ার হোয়েন কে এর মান 15%। তাহলে 15% যদি হয়, সরি আর এর মান 15%, হিয়ারে লিখলাম আর্নিং 20 টাকা, ডিভিডেন্ড ওই 20%, 20 টাকার 20% হয় 60 টাকা, কে এর মান 15%, আর এর মান 15%। সূত্রে মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, ফলাফল আসলে 133 টাকা 33 পয়সা, आंसर শেষ। তাহলে আমরা ডিভিডেন্ড 20% ধরে দুইটা অঙ্ক করলাম, আর ভ্যালু অফ দ্য ফার্মের সাথে আমরা শিখলাম। এই যে 10,000 এর সাথে মার্কেট প্রাইস পার শেয়ার গুণ করলে এই যে ভ্যালু অফ দ্য ফার্ম বের হলো। আচ্ছা, এবার ডিভিডেন্ড 5% ধরে আমরা আরো দুইটা অঙ্ক করব। ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার P0 হোয়েন আর এর মান 18। সূত্রটা বসালাম, আর্নিং 20 টাকা, ডিভিডেন্ড হচ্ছে 5% হয় 1 টাকা, কে এর মান 15, আর এর মান 18। বাস, এবার আমরা সব হিসাব করে এখানে দেখলাম 158 টাকা 67 পয়সা। ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান নাম্বার অফ শেয়ার ইনটু P0, P0 এর মান 158 টাকা 67 পয়সা, আর নাম্বার অফ শেয়ার ছিল 10,000, গুণ করলাম 15,86,700 টাকা, आंसर। আচ্ছা, এরপরে আসি 15% আর এর মান ধরে ওই একই ভাবে আবার করলাম, এখানে এসে দাঁড়ালো 133 টাকা 33 পয়সা। এই ভ্যালু অফ দ্য ফার্ম 10,000 গুণন 133 টাকা 33 পয়সা, 13,33,333 টাকা, आंसर কমপ্লিট। তাহলে এক নম্বরে আমাদের কমপ্লিট হয়ে গেল। এছাড়া অল্টার মডেল আর কিছুই বাকি নেই, দুইটা রিকোয়ারমেন্টই আমরা শিখে ফেলেছি। মার্কেট প্রাইস পার শেয়ার শিখেছি, আর কি শিখলাম? ভ্যালু অফ দ্য ফার্ম শিখলাম। রিপনের কোনো সমস্যা হচ্ছে কিনা? না স্যার, ঠিক আছে, বুঝতে ওকে। পারছি। তারপরে এবার 2 নম্বরটাও তো সেম, একটু প্রসেসটা পড়ি। কে এর মান হচ্ছে 10%, আর্নিং 13 টাকা, রিটার্ন হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর এর মান 20% একটা, 10% একটা, 5% একটা, কয়টা হলো? 3টা রেট, আর এর মান 3টা, কে এর মান কিন্তু একটা। এখন বলছে শো দ্য ইফেক্ট অফ ডিভিডেন্ড, লভ্যাংশের প্রভাব দেখাও পলিসি, ডিভিডেন্ড পলিসি অন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার দ্য অল্টার মডেল। অল্টার মডেলের নিয়ম অনুযায়ী এটা ডিভিডেন্ড পলিসির প্রভাব দেখাতে হবে, তার মানে এটাই সেই কাম্য। আমরা শিখেছি যখন কে এর মান ছোট হবে তখন ডিভিডেন্ড 0, আর যখন কে এর মান আর এর মান সমান হবে তখন ডিভিডেন্ড 50, আর যখন কে এর মান বড় হবে আর এর মানের থেকে তখন ডিভিডেন্ড হবে 100%। আর এর মান কিন্তু তিনটে দেওয়া আছে। আর এটা ক্লিয়ার না, একটু আবার মানে আচ্ছা, পুরোটা এবার বলেন। আমি বলি, আর এর মান 20%, তাই না? আর কে এর মান কত? 10%। 10%। এখানে কিসের মান বড়, আর এর মান বড় না কে এর মান বড়? আর এর আর এর মান মান বড়। বড়। তাই আমরা এখানে লিখেছি যে আর গ্রেটার দ্যান কে। এখন আর গ্রেটার দ্যান কে এটা বোঝানো হয় যে আর এর মান বড় মানে কোম্পানির আয় বেশি ব্যয় কম, তাহলে এই কোম্পানিটা অ্যাগ্রেসিভ কোম্পানি, এটা ভালো কোম্পানি। অল্টার বলছে এই ধরনের কোম্পানিতে লভ্যাংশ হবে 0, কারণ একটা শাখা থেকে আরো শাখা বৃদ্ধি করতে হবে, মালিকদের লভ্যাংশ দেওয়া যাবে না, বলা হবে এখন তোমরা লভ্যাংশ নিও না, আমাদের কোম্পানির অবস্থা ভালো, আমরা আপাতত এগিয়ে চলি, আরো কিছু শাখা বৃদ্ধি করি। বাস, এটা হলো ডিভিডেন্ড লভ্যাংশ 0, এটা আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, দ্বিতীয়টা দেখলাম,
এখানে আর এর মান 10, এখানে কে এর মান কত? 10। তাহলে আর এর মান এবং কে এর মান কি সমান হয়েছে? সমান হলে জি স্যার ডিভিডেন্ড 50, কে বলেছে? অর্ডার বলেছে ডিভিডেন্ড 50, তার মানে লভ্যাংশ হবে এই 13 টাকার 50% 6.5 টাকা। ক্লিয়ার? লাস্টেরটা আর এর মান 5, কে এর মান 10, তাহলে কে এর মান বড় হয়ে যাচ্ছে, আর এর মান ছোট হয়ে যাচ্ছে, তাহলে আর লেস দ্যান কে, সো ডিভিডেন্ড হবে 100%। তাহলে ডিভিডেন্ড 13 টাকার 100% কত হয়? 13 টাকা, অতএব ডিভিডেন্ড 13 টাকা। এই কি সূত্র ঠিক আছে, শুধুমাত্র হেয়ারে আমাদের পার্থক্য হলো, তাই না? এই হচ্ছে কাম, জি, স্যার। এছাড়া আর কিছুই না পার্থক্য, বাস ওকে বোঝা গেছে, পারা যাবে। এইসব অঙ্কগুলো সব আমাদের সেই ডিভিডেন্ড পলিসির সেই থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 4 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা সব থেকে সহজ, বেশি থার্ড ইয়ারও সহজ ছিল, এখনো আমাদের এটাই সহজ লাগবে। তাহলে আজকে আমরা অল্টার মডেলের সবগুলো অঙ্ক করে আসতে পারি না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ ইনশাল্লাহ জি পারবো। স্যার। আমাদের মনে হয় একটু দেরি হয়ে গেছে, ওদিকে 6 মিনিট দেরি হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আজকে অল্টার মডেল গুলো সবগুলো আপনারা দেখে আসেন। আলহামদুলিল্লাহ, রুবেলের ছোট ভাই মনে হচ্ছে সাথে আছে নাকি? জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।